অফিসে এলাম এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে সেটাই ইলেকশন কমিশনের করার কথা। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না। অন্যান্য রাজ্যর ক্ষেত্রে যেখানে কেন্দ্রে যারা শাসন চালাচ্ছে সেই শাসনকর্তারাই ওখানে আছেন, তাদের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে, কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত দিকের কাজ করা হচ্ছে। আজকে আমাদের এই প্রতিনিধি দল আপনারা দেখেছেন যে আমাদের দলে আমাদের এখানে খুব সিনিয়র মন্ত্রীরা, ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টাররা রয়েছেন। অরূপ বিশ্বাস রয়েছেন, ডক্টর মানস ভূঁইয়া রয়েছেন, মলয় ঘটক রয়েছেন এবং ডক্টর শশী পাঝা রয়েছেন। তো আমরা এসে ইলেকটোরাল অফিসার, চিফ ইলেকটোরাল অফিসারের কাছে একটি চিঠি দিয়েছি এবং সেখানে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। প্রথম হলো ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট। এই যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ 58 লক্ষ বাদ চলে গেছে, এই যে বাদ যাওয়া হয়েছে ফর্ম 7, এটা ইআরও নেট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে। যা ইআরও নেট থেকে নিচ্ছে, ইআরওকে যেটা ডিসপোজ করার কথা ইআরওর, সেটা তার হাত থেকে সেই ক্ষমতা নিয়ে নেটের থেকে নিয়ে কেন্দ্রের একটা মানে কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে। তার মানেটা কি হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে চাই। আগের বারেও জিজ্ঞাসা করেছি যে আমাদের ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে 2 কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে, সেই 2 কোটির দিকে লক্ষ্য রেখে এই 58 লক্ষ হলো একবার, তারপরে এই ধরনের ডিসপোজাল করে 1 কোটি 34 লক্ষ না 36 লক্ষ সেটাও হবে, ওসব চলবে না। আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তারা সম্পূর্ণত অগণতান্ত্রিক উপায়ে এবং যা ভারতবর্ষের আইন, সেই আইনকে মোটেই কোনো পাত্তা দিচ্ছেন না। সংবিধানের যে কাজগুলিকে করার কথা, সংবিধান সম্মতভাবে যে আইন তৈরি হয়েছে সেই আইনকে মান্যতা দেওয়া, সেটাও তারা করছেন না। এবং ইআরওর যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। এটা চলতে পারে না। ইআরওর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বলেছি কি করছেন, আপনি বলছেন একটা নোটিফিকেশন করে অর্ডার দিয়ে বলে দিচ্ছেন ডিইও দেখবে, ভেরিফাই করবে, সব কিছু করবে। মানেটা কি? ডিইওর কাজটা কি? ডিইও তো ফার্স্ট অ্যাপেলেট অথরিটি। ফার্স্ট অ্যাপেলেট অথরিটি হচ্ছে ডিইও আন্ডার দ্য স্ট্যাচুট। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আন্ডারেও ডিইও এবং তার আন্ডারে যে রুলস তৈরি হয়েছে ইলেক্টার্স রুলস 1960 সালে, সেই রুলস অনুযায়ীও ডিইও হচ্ছে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি। তা আপনি যদি তাকেই বলেন যে সেই ভেরিফাই করবে, ইআরওর পাওয়ারটা কেড়ে নিচ্ছেন, তাহলে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি যদি সেই ভেরিফাই করে বলে দেয়, তাহলে কি আর তার কাছে অ্যাপিল করে কোনো সুরাহা করা যায়? হয়? তাহলে এটা একদম একটা স্তরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলতে পারে না, এটা অবৈধ এবং বিয়ন্ড দ্য পাওয়ার্স উইচ হ্যাভ বিন গিভেন, যা দেওয়া হয়েছে সংবিধানের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে। সুতরাং এটা আমরা মেনে নেব না। তৃতীয় ক্ষেত্রে আমরা যেটা বলেছি বারবার, যে ধরুন আজকে এই যে অনেক দিন 7 দিন সময় দিলেন, তো 7 দিনটা হলো কোথায়? 17 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 23 তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল, আপনারা তৈরি নন। 27 থেকে আজকে হিয়ারিং আরম্ভ হচ্ছে, অথচ
আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর 5 দিন সময়, যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে, তারা 5 দিনের মধ্যে কি করে এই কাজটা করবে? অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না। এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও, নামটা বাদ দিয়ে দাও। যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা, সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা একেবারেই আইন বহির্ভূত, এটা আমরা বললাম। এবং তাছাড়া ক্যাপ আগেও আপনাদের বলেছি, এই যে নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে। সেই সার্ভে কারা করছে? একটা প্রাইভেট এজেন্সি করছে। এই প্রাইভেট এজেন্সি আমরা বলে এসেছি যে আমাদের কাছে যা খবর, এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগসাজশ আছে, একটু যোগসাজশ। তাহলে কিসের নলেজ, কার নলেজ সার্ভে হচ্ছে? একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে, তার অ্যাটিটিউড, সে কিভাবে কি করে সেটা, তার প্র্যাকটিস, এটা কি, তার মানেটা কি? এটা আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয়। যেটা আপনারা করছেন সেটা অন্যায় করে করছেন। এবং এই যে হিয়ারিং আমরা এই যে নোটিশ দিয়ে বলছেন যে অত দূরে যেতে হবে, আগের দিনও বলা হয়েছে যে 30-40 কিলোমিটার দূরে, এটা এর মানে কি? সে হেঁটে যাবে? একটা ধরুন বয়স্কা মহিলা, সে যেতে পারবে 30-40 কিলোমিটার? আপনি 2-3টে জেলার কথা, 2-3টি জায়গার কথা বলছেন, ঝাড়গ্রাম বলছেন, কালিম্পং বলছেন, দার্জিলিং বলছেন, কিন্তু বাকি জায়গারও তো ওই অত দূরেই হাঁটতে হয়। তাহলে সেটা হলো না। আজকে এই সমস্ত এই যে বলছেন ফর্ম 6, মানে নতুন ফর্ম 7 ডিসপোজ করে দিয়েছেন। তারপরে যদি নতুন কেউ অবজেকশন দিয়ে মনে হয় যে সে তার নতুন করে আবার ভোটার হবে, সেটা 6 হোক, সেটা 7 হোক, সেটা 8 হোক, কার কাছে জমা দেবে? আপনার বিএলও কি বসেছে? আপনি কি সেরকম কোনো নির্দেশ দিয়েছেন? কোথাও বিএলও আজকে এমনি গ্রাউন্ড লেভেলে নেই যেখানে বসে সে জমা নেবে। আর আপনার একটা অ্যাপ দিয়েছেন, যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসও এটার দৃষ্টি আকর্ষণ করেছেন, যে আপনি একটা অ্যাপ দিয়েছেন, তার অ্যানেক্সটা সেখানে দেওয়া যাচ্ছে না। তাহলে এটা কি অ্যাপ? তাহলে এই অ্যাপটা তো এরর, এই অ্যাপেতে তো এরর আছে। তো তাহলে সেই অ্যাপটা যদি বলেন ওখানে দিন, তাহলে যা অ্যানেক্সচার দিতে বলছেন সেটা সে গ্রহণ করছে না। তাহলে দেয়া কি আর না দেওয়া কি, মানে লক্ষ্যটা কি? তাহলে খালি বাদ দেবেন, এটাই লক্ষ্য? এই কথাই আমাদের সমস্ত মন্ত্রীরা, মলয় ঘটক সাহেব তিনিও বলেছেন, ডক্টর মানস ভূঁইয়া তিনিও বলেছেন, ডক্টর শশী পাজা তিনিও বলেছেন। আমরা জোর করে এই কথা বলেছি যে এটা করতে ভাবে এই ধরনের কাজ কিন্তু করা যায় না। এবং আমাদের চিফ ইলেকটোরাল অফিসার তিনি আমাদের বলেছেন যে তিনি ইসিআই এর কাছে আমরা পয়েন্ট ওয়াইজ উত্তর চেয়েছি। আমরা জানি, উই আর অ্যাওয়্যার যে সিইও তিনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ এখানে। আমরা যখন ইসিআই এর কথা কিছু বলবো, ইসিআই এর বিরুদ্ধে, কার কাছে বলবো? আমরা সিইওকেই বলবো, যিনি এই বাংলায় এই আমাদের প্রদেশের চিফ ইলেকটোরাল অফিসার। তাহলে তার কাছে আমরা বলেছি পয়েন্ট ওয়াইজ আপনার আমাদের যতগুলো আমরা পয়েন্ট দিচ্ছি, আপনি কিন্তু একটা উত্তর দিচ্ছেন না। তাহলে পয়েন্ট ওয়াইজ উত্তর আমাদের দরকার। তো উনি আমাদের যেটা বলেছেন সেটা আমরা আপনাদের কাছে বলছি, যে উনি ইলেকশন কমিশনের কাছে আমাদের আমরা যে চিঠি আজকে দিয়েছি সেটিও যেমন পাঠাচ্ছেন, আমাদের দাবি সেগুলো তিনি সেখানে পাঠাচ্ছেন। এবং আমরা আশা করব যে ইসিআই তারা আমাদের একদম পয়েন্ট ওয়াইজ উত্তর দেবে। এবং সঙ্গে সঙ্গে এটাও আশা করব যে সিইও সেটা নিয়ে তিনি আরও বেশি তৎপর হবেন এবং সেটা করাবেন। এগুলোই আমরা মূলত আজকে বলে এসেছি। ভোটারের স্বার্থে, একেবারেই নাগরিকদের স্বার্থে, ভোটারের স্বার্থে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে ইলেকটোরাল রোলসের জন্য যে রুলস তৈরি হয়েছে ওই আইনের এখতিয়ারের মধ্যে, সেটাকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে সমস্ত ইলেকটোরেটটাকে এইভাবে ভীত সন্ত্রস্ত করা, এতজন মানুষের মৃত্যু, এসব দায় নেবে কারা? মানুষের স্বার্থে আমরা বলছি
কে কার ভোটাধিকার প্রয়োগ করবে, কার পক্ষে, আমার পক্ষে দিতে হবে, তৃণমূল কংগ্রেসের পক্ষে, এটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে তার অধিকার, সে কাকে ভোট দেবে। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে তার ভোটাধিকারকে রক্ষা করা। সেই রক্ষা করার লক্ষ্যে আমরা বারবার আসছি, আপনারা দেখছেন সিইও অফিসে আমরা বারবার আসছি, বলছি, কিন্তু আমরা আমাদের লিখিত কোনো পয়েন্ট ওয়াইজ জবাব আমরা এখনো অবধি পাইনি। দিদির বলা হয়েছিল 85 বছরের যেটা আমরা বারবার বলছি যে ভারতীয় গণতন্ত্রে ভারতবর্ষের নাগরিকরা সরকার গঠন করেন, তারা নির্বাচিত করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন। প্রথম কথা যে 55 লক্ষ নাম বাদ দেওয়া হলো, তার তালিকা তো যে কোনো মানুষ পেতে পারেন, পাবলিক ডোমেনে আসা উচিত। কেন এই 55 লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না? এটাই তো একটা সব থেকে বড় ষড়যন্ত্র, একটা বড় কেলেঙ্কারি। এই 55 লক্ষের নাম ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দিক, যে এই কারণেই 55 লক্ষের নাম বাদ গেছে, সেটা দিচ্ছেন না। হিয়ারিং চালু হয়ে গেল, জীবিত মানুষ কয়েক হাজার তাদের মৃত দেখানো হয়েছে, এমনকি জনপ্রতিনিধি কাউন্সিলর তাদের পর্যন্ত মৃত দেখানো হয়েছে। আজকে যে ফর্ম 6 ফিল আপ করবে বলছে অনলাইনে করুন, আর অনলাইনে যখন করা যাচ্ছে সেটা দেখছে পুরনো একটা অ্যাপ যেখানে অ্যানেক্সার ফোন নেই। এদিকে বলছে অ্যানেক্সার 4 দিতে হবে, কিন্তু অ্যানেক্সার ফোন নেই। আজকে বলার পর ওনাদের টনক নড়লো, এরকম অবস্থা, ঠিক আছে আমরা এবার তাহলে দেখছি। তাহলে আমরা বলবো আর আপনি করবেন, তার মানে তো একটা উদ্দেশ্য সঠিক। যে টার্গেট কেন্দ্রীয় সরকার এবং বকলমে যে বিজেপির যে অফিস, নির্বাচন অফিস তো নয়, এটা নির্বাচনী কার্যালয় নয়, এটা ইলেকশন অফিস নয়, এটা হচ্ছে পুরোপুরি বিজেপির অফিস। যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে যে টার্গেট, সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। এখানে এলে উনি বলছেন আমি কি করব, আমাকে ওখানে পাঠাতে হবে। তাহলে আপনি বসে আছেন কেন? তাহলে ইলেকশন কমিশনের দিল্লি থেকে লোক এখানে বসান, যে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবে। একটা করে চিঠি দেবো, পয়েন্ট ওয়াইজ জানতে চাইবো, তার কোনো উত্তর পাবো না। আজকে আমরা পরিষ্কার বলেছি, যা জানতে চাইছি পরিষ্কার দিন। পাবলিক ডোমেনের ব্যাপার তো, আমাদের চিঠি পাবলিক ডোমেনে দিন, আর আপনার উত্তরও পাবলিক ডোমেনে দিন, পাবলিক জানুক। আমরা বাংলার মানুষের জন্য লড়াই করছি, একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেবো না। ভারতবর্ষের সংবিধানকে কেউ বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে পারে? 1950 পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, 1960 ইলেক্টরস রুলস, কেউ কি ডিফাই করতে পারে? পারে কি? পারে না। এখানে ERO is a statutory authority under Constitution. Nobody can snatch any authority of ERO for hearing and went for de novo rejection of 58 lakh voters. What is the proof? কারণ হাজার হাজার তথ্য আসছে যেগুলো খুব বাজেভাবে তাদের কেটে দেওয়া হয়েছে না। আমরা বললাম হোয়াট ইজ দ্য সার্কুলার অফ ডি নোভো, শো আস। উনি বললেন ইলেকশন কমিশন থেকে বলেছে, করেছে, আমরা দেখছি। গিভ আস দ্য ডি নোভো সার্কুলার অফ দ্য ইলেকশন কমিশন টু রিজেক্ট দি ভোটার্স। ধরুন আমি এসছি কলকাতা 3 দিন কাজে, আমার বাড়িতে গেছে, 3 দিন পাইনি, আমার নাম কেটে দিয়েছে। মানে আমি একটা উদাহরণ দিলাম। আপনি পড়তে কলকাতার একটি হোস্টেলে আছেন, লেডিজ হোস্টেলে 6 দিন ধরে আছেন, আপনার বাড়িতে 3 দিন গেছে, আপনাকে দেখতে পাইনি, আপনার নাম কেটে দিয়েছে। দিজ আর কল শিফটেড ভোটার্স। তাহলে এই যে শিফটেড ভোটাররা ডিনোভো কেটে দিলেন, তাদের তো হিয়ারিং এ ডাকতে হতো বাই ERO। DEO, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইজ দ্য ফার্স্ট অ্যাপিলেট অথরিটি। হি ক্যানট ইন্টারভিন, he shall not intervene except the appellate authority job. The ERO is the nodal person, an officer who is the first person who will take the hearing. তার অথরিটিকে আপনি রোড করে দিলেন। আমরা বললাম সার্কুলার দিন, বলে ইলেকশন কমিশন। হোয়াট ইজ গোয়িং অন? এটা কি একটা বাংলার ক্ষেত্রেই হবে, পশ্চিম বাংলার ক্ষেত্রেই হবে? এখানে তৃণমূল কংগ্রেসের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন বলেই কি এই ধরনের সব অপকীর্তি হয়? ইন দ্য নেম অফ ইলেকশন কমিশন, ইট শ্যাল নট গো। আমরা বলেছি পয়েন্ট টু পয়েন্ট আপনি দিন,
আমি নিজে 41টা ইলেকশন দেখেছি, 41 ইলেকশন, and I conducted 41 elections. What is going on? This is absolutely illegality and pushing effect with politicalization effect on the constitutional authority. Absolutely evade করছে constitution. This is dangerous. বলছি আজকে হিয়ারিং এ দেখা যাচ্ছে অনেক বৃদ্ধ মানুষ, তাদেরকে ডাকা হচ্ছে, তাদের 2002-তে নাম ছিল, কেন ডাকা হচ্ছে তারা কিন্তু সেটা ওয়াকিবহাল নয়, কি বলবেন? আমরা তো বারবার এই কথাই বলছি যে কিছু কোনো রকমের কিছু ব্যবস্থা না নিয়ে কাদের কি করবেন, ডাকবেন, কেন বা ডাকা হচ্ছে, তাদের নাম রয়েছে তারপরে কেন ডাকা হচ্ছে, এটা একটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এদেরকে হ্যারাস করা এবং তার মাধ্যমে একটা ভীতি তৈরি করা সবার মধ্যে, এইটা তো কারণ। বাংলা হলেই এই ভীতি তৈরি করতে হবে, অন্যান্য জায়গায়ও এই ইলেকশন হবে অথবা তারাও এই SIR এর মধ্যে এই যেগুলো প্রদেশ আছে সেগুলো ইনক্লুডেড আছে, কিন্তু অন্য জায়গায় এই ধরনের কাজ হচ্ছে না। বাংলাকে ধরো আর বাংলাকে মারো, এটা যদি হয় তাহলে বাংলা জানে যে তোমাদের কি করতে হবে। এটা একটা পরিষ্কার প্রথম দিন থেকে আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেছি, এটা হচ্ছে একটা বিজেপির ষড়যন্ত্র, একটা চক্রান্ত। তারা ইচ্ছাকৃতভাবে একটা টার্গেট বেঁধে দিয়েছে এবং তাদের পুতুল হিসেবে ইলেকশন কমিশন এই কাজগুলো করছে। আমি মনে করি যে ইলেকশন কমিশন কোনো ইলেকশন কমিশনই নয়, এটা হচ্ছে বিজেপির বি টিম। যা বিজেপি বলছে সেই টার্গেট ফুলফিল করার স্বার্থেই তারা মানুষের প্রকৃত নাগরিক, বৈধ নাগরিক, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে। কমিশনের তরফে বলা হয়েছিল যে 85 বছরের ঊর্ধ্বে যাদের বাড়ি গিয়ে হিয়ারিং হবে, কিন্তু আজকে দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র। হাঁটতে পারছে না এমন বয়স্ক মানুষজন, অসুস্থ, যারা অসুস্থ তারা ভাবুন, যারা বেড রিটেন, তাদের কি অবস্থা হবে? এটাই আমরা বলেছি, আগের দিনেও এসে বলেছি যে সিনিয়র সিটিজেন অবধি বলুন যে তাদের এটা আর কিচ্ছু নয়, 85-ও বাড়ি যাচ্ছে না। টু ফুলফিল দি টার্গেট। এমনকি সাংসদ কাকুলি ঘোষের বাড়িও আজকে এইভাবে এদের এটা আমরা বারবারই বলছি, টু ফুলফিল দি টার্গেট। যে টার্গেট বিজেপি থেকে বলে দেওয়া হয়েছে, যেন তেন প্রকারেণ কোনো আইন নেই, সংবিধান নেই, পিপলস অ্যাক্ট নেই, কোনো কিছু নেই, নাম বাদ দিতে হবে, তার চক্রান্ত ইলেকশন কমিশন বিজেপির বিটিম হিসেবে করছেন। এই কথা প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি। সাংসদের পরিবারের লোকের নাম বাদ গেল যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছিলেন, এটা নিয়ে আপনারা আরে তার থেকেও তো বড় সাংসদের বাড়ির লোক, আপনাকে তো বলছি জনপ্রতিনিধি, কাউন্সিলরদের নাম মৃত হিসেবে দেখানো হয়েছে, রানিং কাউন্সিলর। বলছি সাংসদের মার ক্ষেত্রে কমিশনের বক্তব্য যে ফর্ম অসম্পূর্ণ ছিল, মানে 2002-এর সঙ্গে লিংক ছিল না, এমনটা বলছে কমিশন। কোনো 2002-এর সঙ্গে লিংক ছিল না। আপনি যাদের নোটিশ পাঠিয়েছে দেখেছেন কোথাও স্পেসিফিক কিছু লেখা আছে? না। কেন আমাকে ডাকা হচ্ছে, আমার কোন ডকুমেন্টসে পাওয়া যাচ্ছে না, কোন ডকুমেন্টসে আমার ভুল আছে, সামান্য নামের ভুল, সামান্য একটা পদবীর ভুল। একজন মহিলা বিবাহ করার পরে অনেকেই তার হাজবেন্ডের টাইটেল নেন, তার নাম না 2002-এ যদি নাম না থাকে, যদি উনি 2003-এ তুলে থাকেন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে কি 2025-এ তার লিস্টে নাম থাকবে না? তার জন্য তাকে ডাকতে হবে? তাহলে কন্টিনিউয়াস প্রসেস যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মধ্যে এই ইলেকশনটা তো, নাম তোলাটা তো কন্টিনিউয়াস প্রসেস। তাহলে 14-ই নির্বাচন হলো কি করে, 19-এ হলো কি করে, 24-এ হলো কি করে? তাহলে তখন কিন্তু এনারা সব ভোট দিয়েছেন, সে ভোটগুলো বৈধ, আর এখন লিঙ্ক পাচ্ছে না, তাই টেনে নিয়ে যেতে হবে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এটাই বলেছেন, হ্যাঁ, না তাহলে সবাই মিলে পদত্যাগ করে দিন। সবাই করবে, সবাই পদত্যাগ করিয়ে আসুন, বিধানসভা পদত্যাগ করে এই ডি নোভো হোয়াট ইজ টার্মিনোলজি, ডি নোভো রিজেকশন। না আমি বলছি ঠিকই বলেছে, তাহলে তারপরে সবাই নির্বাচন হোক। সবকে এই মানুষগুলোই তো ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের তখন এই লোকগুলোর বৈধ ভোটে আপনি মন্ত্রী হলেন, আজকে তারা অবৈধ হয়ে গেলেন।
আজ থেকে প্রথমে তো সিইও দপ্তরে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট হলো। ওটা নিয়ে আমাদের কোনো বলছি না, আনম্যাপ ভোটারদেরকে ডাকার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 1 কোটি যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস ছিল তাদের মধ্য থেকেও মানুষজনকে আনওয়ারেন্টেড ভাবে ডাকা হচ্ছে, তারা প্রস্তুত ছিলেন না। আমরা তো আমার আগেই বক্তব্য বলেছি, একটা, আমরা এটাই আমি বলেছি আগে। ধরুন কোথাও ভুল করেছি অথবা আমার কোনো পেপার মিসিং আছে, তাহলে আমাকে যখন ডাকা হবে তো পরিষ্কারভাবে বলতে হবে তো এই কারণে। এই কাগজটা নিয়ে আসুন। এটা ভারতবর্ষের আইন, এটা এটাই তো বলে, নিয়ম। এটা প্রিন্সিপাল। কোথায় সেটা লেখা থাকছে? একটা নোটিশ আমাকে চলে যাচ্ছে। আমাকে এটা প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, ভারতবর্ষের আইন। আইনে হচ্ছে যাকে ডাকছেন, যাকে আপনি হিয়ারিং বলছেন, তাকে হিয়ারিং কিসের জন্য তাকে ডাকছেন সেটা বলতে হবে। আপনি যখন তাকে বাদ দেবেন কিংবা রাখবেন তার জন্য একটা স্পিকিং অর্ডার দিতে হবে। এটা আমরা বারবার বলে এসেছি। এই যে একটা লক্ষ্য, যে ওই যে বলে দিয়েছে 1.5 কোটি না 2 কোটি বাদ দিতে হবে, এই লক্ষ্যে যেটা প্রশ্ন এক্ষুনি করলেন আপনারা, যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যারা রয়েছে তাদেরকেও আপনারা ডাকছেন, ডেকে হিয়ারিং করাচ্ছেন, এটা কি হবে? এটা কি? কমিশন জানাচ্ছে যে সিএ সার্টিফিকেট থাকলে ফর্ম 6 দিতে পারবে নতুন ভোটার। তাহলে মতুয়াদের ক্ষেত্রে তো অনেকেরই সার্টিফিকেট নেই। এটা এখনো আমরা কোনো অর্ডার পাইনি। আচ্ছা, বলছি চিফ ইলেকশন কমিশনার মানে জ্ঞানেশ কুমার আজকে ভুবনেশ্বরে গেছেন, সেখানে কিন্তু বিএলওদের সঙ্গে মিটিং করবেন। বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায়নি। দেখুন সেটা তো সেটাও- তাদের ব্যাপার, কারণ উনি যদি জানেন যে এখানে যারা রয়েছেন তাদের দিয়েই বিজেপির লক্ষ্যমাত্রা পূরণ হবে, তার জন্য তিনি আসছেন না। তিনি যদি ভাবতেন যে ভারতবর্ষের বাংলার যারা প্রকৃত নাগরিক তাদের ভোটাধিকার রক্ষার জন্য যদি ইলেকশন কমিশনের যেটা মূল কাজ, সেই কাজটাই যদি তার লক্ষ্য থাকতো তাহলে তিনি আসতেন, কথা বলতেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতেন। তিনি করছেন না। তাকে যে টার্গেট দেওয়া হয়েছে তিনি সেই টার্গেট, বিজেপি থেকে চিফ ইলেকশন কমিশনকে যে টার্গেট দেওয়া হয়েছে তিনি সেই টার্গেট ফুলফিল করার জন্যই কাজ করছেন। উড়িষ্যায় গেছেন, একটু গল্পটু মানে বিজেপিরই তো বি টিম, বিজেপির সঙ্গে একটু গল্প করতে গেছেন উড়িষ্যায়। থ্যাংক ইউ। একটা একটু একেবারে আর না, অন্য-